শুভেচ্ছা সবাইকে। শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের অর্থ, শিল্প, বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এ সময়ের অর্থনীতি। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি তানভীর আলী। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে দর্শক দেখে নেওয়া যাক কি থাকছে আমাদের আজকের পর্বে। বঙ্গবন্ধু শিল্পনগরে 23 বিলিয়ন ডলারের বিনিয়োগ চূড়ান্ত, কর্মসংস্থান হবে 15 লাখ মানুষের। জো বাইডেনের ক্ষমতা গ্রহণ বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলোর জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন অর্থনীতিবিদগণ। করোনা মহামারীর মধ্যেও ঘুরে দাঁড়িয়েছে দেশের আবাসন শিল্প, ব্যাংক ঋণে সুদের হার হ্রাস পাওয়ায় ইতিবাচক প্রভাব পড়েছে এই শিল্পে। এবং থাকছে পুঁজিবাজারের বিশ্লেষণ সহ অর্থনীতির নানা খোঁজখবর। বঙ্গবন্ধু শিল্পনগরে এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে 23 বিলিয়ন ডলারের বিনিয়োগ। চলছে শিল্প কারখানা নির্মাণের বিশাল কর্মযজ্ঞ। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা জানিয়েছে, দেশের সবচেয়ে বড় এই অর্থনৈতিক অঞ্চলে কর্মসংস্থান হবে কমপক্ষে 15 লাখ মানুষের। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে গড়ে ওঠা এই জনপদ একসময় ছিল মাছ চাষ আর গবাদি পশুর বিচরণ ক্ষেত্র। লবণাক্ততার কারণে চাষাবাদের অনুপযুক্ত এই ধুধু বালুচরেই এখন বাস্তব হচ্ছে স্বপ্নের অমিত সম্ভাবনার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডু এবং ফেনীর সোনাগাজী উপজেলার প্রায় 30,000 একর জমির উপর গড়ে ওঠা এই শিল্পনগর বদলে দেবে এই অঞ্চলসহ পুরো দেশেরই অর্থনৈতিক চিত্র। দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চলে এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে 23 বিলিয়ন ডলারের বিনিয়োগ। চলছে শিল্প কলকারখানা নির্মাণের কর্মযজ্ঞ। এখানে কমপক্ষে 15 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। এখানে এ পর্যন্ত আমরা যে অগ্রগতি দেখি গত 6.5 বছরে, শূন্য থেকে শুরু করে আমরা 30,000 একরে এই শিল্পনগর প্রতিষ্ঠা করছি। এখনও পর্যন্ত এখানে প্রায় 23 বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ প্রস্তাব আমরা অনুমোদন করেছি। আমরা প্রত্যাশা করি যে এখানে কমপক্ষে 25 থেকে 30 বিলিয়ন ডলারের বিনিয়োগ হবে এবং এখানে কমপক্ষে 15 লক্ষ মানুষের সরাসরি কর্মসংস্থান হবে। প্রত্যক্ষ এবং পরোক্ষ মিলে আরও অনেক মানুষের কর্মসংস্থান হবে। এই মুহূর্তে 13টা ইন্ডাস্ট্রি হচ্ছে, 2টো কমপ্লিট হয়েছে এবং আরও 3টা ইন্ডাস্ট্রি আমরা আশা করি এগুলো আগামী জুন থেকে জুলাইয়ের মধ্যে শেষ হবে। বিশাল এলাকায় যতদূর চোখ যায় কর্মমুখর চারদিক, জনমানুষের কোলাহল, নির্মাণ সামগ্রী যন্ত্রপাতি বোঝাই ট্রাক, লরি, ভ্যান গাড়ির আসা যাওয়ার ব্যস্ততা। কাজ চলছে 13টি কারখানার, আয়তনে 78টি ইপিজেটের সমান এই অর্থনৈতিক অঞ্চল। দ্বিতীয় ধাপে সম্প্রসারিত হবে সন্দ্বীপ ও কোম্পানিগঞ্জ পর্যন্ত। এটি চালু হলে দেশের অর্থনীতির জন্য বড় মাইল ফলক হবে। 2021 সনে এখানে কমপক্ষে আরও 20 থেকে 25টা নতুন ইন্ডাস্ট্রি নির্মাণের কাজ শুরু করবে। সেখানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, সেখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে, সেখানে স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আছে, বড় আকারের বিল্ডিং কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের ইন্ডাস্ট্রি আছে, দেশি ইন্ডাস্ট্রি আছে, বিদেশি ইন্ডাস্ট্রি আছে। সব কিছু মিলে আমরা বলতে পারি বঙ্গবন্ধু শিল্পনগর এখন কর্মমুখর। পরিকল্পনা আছে কোম্পানিগঞ্জে প্রায় 5,000 একর এবং সন্দ্বীপে প্রায় 13,000 একর জমিকে সেকেন্ড ফেজে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের অংশ হিসেবে এক্সপ্যান্ড করা। অবকাঠামোগত সুবিধা দেখে আসছেন নতুন বিনিয়োগকারীরা। কারখানা স্থাপনের জন্য হস্তান্তর করা হচ্ছে জমি। আমরা যখন ভেবেছি যে আমাদের থার্ড ফ্যাক্টরি করতে হবে, তখন এটা আমাদের এক্সপানশনের প্ল্যান হিসাবেই আমরা চিন্তা করেছি যে আমাদের লোকেশনটা কোথায় হওয়া উচিত। সেই সময়ই আমরা বঙ্গবন্ধু ইকোনমিক জোনের কথা আমরা শুনেছি এবং আমরা নিজেরা এসেছি। তখন তো এখানে শুধু পানি ছাড়া কিছু ছিল না, কিন্তু আমরা আমাদের এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং আরও যারা আছেন তাদের স্বপ্নটা আমরা দেখেছি এবং বুঝেছি যে এখানে আসলে আমরা অনেকগুলো জিনিসে আমরা বেনিফিটেড হব এবং ওনারা যে কমিটমেন্ট করেছেন সেই কমিটমেন্ট করলে এখানে যারা বিনিয়োগ করবেন সকলেই এখানে লাভবান হবেন। আমরা বেজার সঙ্গে কাজ করে
আমরা দেখাতে চাই যে বাংলাদেশে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেন আসতে পারে। এই শিল্পনগরের সড়ক ও সংযোগ সড়ক সহ শিল্প কারখানা স্থাপনের উপযোগী অবকাঠামো সুবিধাসমূহ তৈরির প্রক্রিয়া অব্যাহত আছে। সমুদ্র উপকূলবর্তী 23 কিলোমিটার সুপার ড্রাইভ নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ সহ বিভিন্ন অবকাঠামোর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। যুক্তরাষ্ট্রের নতুন সরকার ক্ষমতা গ্রহণ বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলোর জন্য ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদগণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমদানি, রফতানি, রেমিটেন্স, বিনিয়োগ এবং বিভিন্ন সহায়তা দেওয়ার ক্ষেত্রে শীর্ষ দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশ। একক দেশ হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে নতুন সরকারের দায়িত্ব গ্রহণ বৈশ্বিক, আঞ্চলিক এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নবসূচনা হবে, এমনটি মনে করছেন বিশ্লেষকগণ। তাদের মতে বাইডেনের সরকার বিশ্বকে একটি বহুপক্ষীয় বিশ্ব ব্যবস্থায় ফেরাতে চায়। আন্তর্জাতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদদের মতে বাংলাদেশের বিভিন্ন অধিকারের বিষয়ে বাইডেন সরকারের সমর্থন বাড়বে, যা রোহিঙ্গা সংকট, বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তন ও বৈরী পরিবেশের প্রভাব এবং বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচক হবে। বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের জন্য প্রস্তুতি নিচ্ছে। এছাড়া অর্থনীতিতে দক্ষিণ এশিয়ায় শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে জায়গা করে নিচ্ছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশকে জিএসপি সুবিধা নিয়ে আবারও ভাবতে হবে। যেহেতু জো বাইডেন বাণিজ্য উদারীকরণের পক্ষে, সেই দিক থেকে বাংলাদেশ বাইল্যাটারালি নানান রকমের কোঅপারেশনের উদ্যোগ নিতে পারে। ইনভেস্টমেন্ট রিলেশনশিপের আরও এখনকার যে উদ্যোগগুলো আছে সেটাকে বাড়ানোর চেষ্টা করতে পারে এবং অবশ্যই আমাদের যে দীর্ঘদিনের চেষ্টা যে ডিউটি ফ্রি, কোটা ফ্রি এন্ট্রি, সেটা এলডিসি হিসেবে নয়, কারণ আমরা হয়তো এলডিসি থেকে গ্র্যাজুয়েট করে যাব কয়েক বছরের মধ্যে। সেই কারণে আমরা বাইল্যাটারালি ইউএস এর সাথে নানান রকম বাণিজ্য চুক্তিতে যাওয়া কিংবা এই রিজিয়নে যে সকল চুক্তিগুলো হতে যাচ্ছে, এই ইন্দো প্যাসিফিক যে পার্টনারশিপ চুক্তি, যে স্ট্র্যাটেজি হতে যাচ্ছে বা যে স্ট্র্যাটেজিকে এক্সপান্ড করার কথা জো বাইডেন বলছেন, সেইটার সুবিধা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের চেষ্টা করতে হবে। এবং এই দিক থেকে আমাদের তো আমেরিকার সাথে টিকফা এবং অন্যান্য ফোরামের রিলেশনশিপ আছে, সেই ফোরামগুলো আমরা কাজে লাগাতে পারি। ডেমোক্র্যাট সরকার বৈদেশিক বিনিয়োগে বেশ উদার। মার্কিন বড় বড় সংস্থাকে বিনিয়োগে আগ্রহী করে বাংলাদেশ এই সুযোগ কাজে লাগাতে পারে। কিছু কিছু ব্যাপার মার্কিন মূল্যকে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে, যার অন্যতম কারণগুলো হচ্ছে বড় বড় সফল প্রজেক্ট বাস্তবায়ন ও গ্রহণ, ইকোনমিক জোনের প্রতি বিশেষ দৃষ্টি, রাজনৈতিক স্থিরতা, বিদেশি বিনিয়োগের পর্যাপ্ত সুবিধার সৃষ্টি ও জিডিপির ধারাবাহিক প্রবৃদ্ধি। প্রবাসীদের থেকে আগত রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স আয় করে থাকে। গত 2019-20 অর্থ বছরে বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে আগত রেমিটেন্সের পরিমাণ ছিল $241 কোটি মার্কিন ডলার। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন উদার অভিবাসন নীতি ও অবৈধ অভিবাসীদের বৈধতার ব্যাপারে চিন্তা করবেন বলে আশা করছেন বিশ্লেষকগণ। মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে ইমিগ্রেন্টের দেশ, সেইখানে ইমিগ্রেন্টদের কোনো স্বার্থবিরোধী কোনো কাজ মার্কিন জনগণ সমর্থন করে না। এগুলো কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বন্ধ করে রেখেছিল। জো বাইডেন ক্ষমতা আসার মধ্য দিয়ে সেই প্রক্রিয়াগুলো আবার শুরু হবে। ওবামা অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে বাংলাদেশের সাথে কাজ করেছে, আমি মনে করি তদ্রূপভাবে আমাদের বর্তমান জো বাইডেন প্রশাসনও বাংলাদেশের সাথে যে ব্যবসা বাণিজ্য, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে রেখেছেন, জিএসপি সুবিধাসহ সমস্ত কিছু বহাল থাকবে। এবং এর পাশাপাশি আমি মনে করি বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় অর্থনীতির যে নতুন একটি খাত তৈরি হয়েছে, যেটা হচ্ছে আইটি সেক্টর, সে আইটি সেক্টরে যেন মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিনিয়োগ যেন করতে পারে, সেই সুযোগ সৃষ্টি হবে বলে আমি বিশ্বাস করি। জো বাইডেনের নেতৃত্বে নতুন সরকারের সাথে সফল অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে বলে মনে করছেন বিশ্লেষকগণ। দর্শক, এবার এক নজরে দেখে আসি দেশ বিদেশের পুঁজিবাজার সমূহের সর্বশেষ আপডেট। শুরুতেই জানাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের আপডেট। চলমান ঊর্ধ্বমুখী প্রবণতা থেকে সূচকটি কিছুটা নিম্নমুখী প্রবণতায় প্রবেশ করে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় দেখা যাচ্ছে DCX সূচকটি। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 5,977 এবং সর্বনিম্ন 5,626 পয়েন্টে স্পর্শ করে। এ পর্যায়ে দেখে নেওয়া যাক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অবস্থা।
অনেকটা একই দৃশ্য দেখতে পাচ্ছি CECX সূচকটির চলমান ঊর্ধ্বমুখী প্রবণতা থেকে কিছুটা নিম্নমুখী হয়ে আবারও ঊর্ধ্বমুখী হয়ে উঠছে CECX সূচকটি। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 10,478 পয়েন্ট স্পর্শ করেছে এবং সূচকটি কিছুটা কমে সর্বনিম্ন 10,054 পয়েন্ট স্পর্শ করে। এবারে নজর দেওয়া যাক দেশের বাইরের গুরুত্বপূর্ণ কয়েকটি পুঁজিবাজারের দিকে এবং প্রথমেই দেখে নিচ্ছি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কম্পোজিট ইন্ডেক্সটি। দর্শক, নিউ ইয়র্ক কম্পোজিট সূচকটি বিগত সপ্তাহের ঊর্ধ্বমুখী প্রবণতা থেকে কিছুটা রিভার্স হয়ে নিম্নমুখী প্রবণতা অনেকটা এ সপ্তাহেও ছিল। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 15,111 পয়েন্ট এবং সর্বনিম্ন 14,794 পয়েন্ট স্পর্শ করে। এবারে দেখে নেওয়া যাক চীনের প্রধান পুঁজিবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সের দিকে। দর্শক, গত সপ্তাহে সাংহাই সূচকটি রিটেস্ট শুরুর ঠিক 2 দিন ঊর্ধ্বমুখী থেকে আবারও নিম্নমুখী প্রবণতায় ফিরে গেছে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 3,635 এবং সর্বনিম্ন 3,535 পয়েন্ট স্পর্শ করে। সবশেষ দেখে নেওয়া যাক ভারতের প্রধান পুঁজিবাজার বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সটি। বোম্বে সেন্সেক্স 30 সূচকটি গত সপ্তাহে ঊর্ধ্বমুখী প্রবণতা থেকে নিম্নমুখী প্রবণতা দিয়ে রিটেস্ট শুরু করে এ সপ্তাহেও নিম্নমুখী ধারা অব্যাহত রেখেছে। সূচকটি গত সপ্তাহে সর্বোচ্চ 50,167 এবং সর্বনিম্ন 48,439 পয়েন্ট স্পর্শ করে। দর্শক, এবার দেখে আসি এই সপ্তাহের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও স্বর্ণবাজার। করোনার মহামারীর মধ্যেও ঘুরে দাঁড়িয়েছে দেশের আবাসন শিল্প। ব্যাংক ঋণে সুদের হার হ্রাস পাওয়ায় ইতিবাচক প্রভাব পড়েছে এই শিল্পে। আবাসন ব্যবসায়ীরা বলছেন 2020-21 অর্থবছরের বাজেটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুবিধা দেয়ায় করোনাকালের মধ্যেই ফ্ল্যাট বিক্রিতে গতি এসেছে। ফ্ল্যাট কেনার জন্য ক্রেতাদের মধ্যে যেমন আগ্রহ দেখা যাচ্ছে, ঠিক তেমনি জমির মালিকেরাও নতুন চুক্তিতে আসতে শুরু করেছে। গত বছরের মার্চের শেষ দিকে করোনার সংক্রমণ রোধে দেশজুড়ে লকডাউন বা অবরুদ্ধ অবস্থা জারি করা হলে আবাসন ব্যবসায় ভয়াবহ ধস নামে। তখন ফ্ল্যাট বিক্রি তো দূরে, গ্রাহকদের কাছে কিস্তির টাকাও পায়নি প্রতিষ্ঠানগুলো। সেই সঙ্গে প্রকল্পের নির্মাণ কাজও বন্ধ হয়ে যায়। জুন থেকে একটু একটু করে পরিস্থিতির উন্নতি হতে শুরু করলেও জুলাইয়ে গতি বাড়ে। করোনায় নির্মাণ কাজ বাধাগ্রস্ত হওয়ায় প্রকল্প সম্পাদন ও ফ্ল্যাট হস্তান্তরের সময়সীমা 1.5 বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। একজন ক্রেতা একটি ফ্ল্যাট ক্রয় করবেন, সেখানে তাকে প্রথমেই দেখতে হবে সেই কোম্পানির স্ট্রেংথ কতটুকু আছে এবং সেই কোম্পানির যে নকশা বহির্ভূত কোনো বাড়ি করছেন কিনা, এবং অবশ্যই রিহ্যাবের সদস্য না এমন কোনো কোম্পানির কাছ থেকে আসলে ফ্ল্যাট ক্রয় করা উচিত না। দীর্ঘমেয়াদী কিস্তিতে, অর্থাৎ 20 থেকে 25 বছরের দীর্ঘমেয়াদীতে যদি একটা লোন সরল সুদে যদি সেই লোনটা চালু করা হয় এবং রাষ্ট্রায়ত্ত যে অর্থনৈতিক প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে, তাহলে আমরা মনে করি মানুষ ভাড়ার টাকায় তাদের নিজেদের বাড়ি করতে পারবে এবং অবশ্যই তাদের চাহিদা পূরণের ক্ষেত্রে সরকার একটা ভালো ভূমিকা রাখবে বলে মনে করি। তবে অল্প সময়ে করোনা ভাইরাসের ধাক্কা কাটিয়ে আবাসন খাত ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ক্রেতারা ফ্ল্যাটের খোঁজ খবর নিচ্ছেন, তাতে অনেক আবাসন প্রতিষ্ঠানের ফ্ল্যাট বিক্রি বেড়েছে। আবাসন সেক্টরে যেই সকল এই মাল মেটেরিয়াল আছে, যেমন রড, সিমেন্ট, ইটা, বালু, আপনার এই স্যানিটারি আইটেম, আপনার ইলেকট্রিক্যাল আইটেম যেগুলো আছে, যেগুলো বিদেশ থেকে আনতে হচ্ছে, আমাদের যেগুলো আমাদের দেশে তো হয় না, সেগুলো যেন সহজ সত্ত্বে আনতে পারে। আমাদের বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা উনি এই বিষয়ে একটু যদি নজর দেন, তাহলে দেশের মানুষের আবাসনের যে সমস্যার সমাধান হবে এবং এই সেক্টরে যারা কর্মরত আছেন তারা সুন্দর জীবনযাপন করতে পারবেন। কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে করোনার আগে যে বিক্রি ছিল, গত 1.5 মাসে তার কাছাকাছি ফ্ল্যাট বিক্রি হয়েছে। তবে বিক্রি শুরু হয়, নতুন প্রকল্পও নিতে শুরু করেছে আবাসন প্রতিষ্ঠানগুলো। আবাসন ব্যবসায়ীরা বলছেন, বাজেটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুবিধা দেয়ায় করোনাকালের মধ্যেই ফ্ল্যাট বিক্রিতে গতি এসেছে। অনেক জায়গায় দেখা যায় যে জমির দাম হুট করে বেড়ে যাচ্ছে, অনেক জায়গায় সাইনিং মানির পরিমাণটা বেড়ে যাচ্ছে। সেই প্রেক্ষিতে আমাদের রিয়েল এস্টেট ব্যবসায় অনেকটা সমস্যার মধ্যে আমরা পড়ে যাই। সরকার যদি সেই বিষয়টা একটু মনিটরিং করে, প্রত্যেকটা এলাকা ভেদে যদি একটা মূল্য নির্ধারণ করে দেয় যে জমির,
সেই প্রেক্ষিতে এটা ভালো হবে বলে আমার বিশ্বাস। ব্যাংক ঋণে সুদের হার হ্রাস পাওয়ার কারণেও ইতিবাচক প্রভাব পড়েছে, আর ক্রেতাদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ব্যবসায়ীরা। স্বল্প জায়গায় কিভাবে বেশি মানুষের বাসস্থানের ব্যবস্থা করা যায় সেই চিন্তা থেকে দেশে আবাসন ব্যবসার গোড়াপত্তন হয়। তবে কিছু প্রতিষ্ঠান সময়মতো ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়ায় খাতটির প্রতি আস্থাও হারিয়েছেন অনেক ক্রেতা। এদিকে নিবন্ধন অধিদপ্তরের তথ্য অনুযায়ী জমি বেচাকেনা ও ফ্ল্যাট বেচাকেনা এখন অনেক বেড়ে গেছে। গত 10-12 বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে জমি রেজিস্ট্রি থেকে প্রতি মাসে গড়ে সরকারের রাজস্ব আয় হতো 651 কোটি 4 লাখ টাকা। নিবন্ধন অধিদপ্তরের হিসাব বলছে গত বছরের 31 মে থেকে 30 জুন পর্যন্ত সময়ে সারা দেশে 2,47,780টি দলিল হয়েছে। এতে মোট রাজস্ব আয় হয়েছে 529 কোটি 81,51,339 টাকা। করোনা মহামারীর মধ্যে অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠছে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার কার্যক্রম। শুরুতে কেবল কর অঞ্চল 6-এর করদাতারা এই সুবিধা পাচ্ছেন। রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে চলতি বছর সারা দেশেই এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে এনবিআর। করোনাকালীন সংকট পরিস্থিতিতেও চলতি করবর্ষের ডিসেম্বর পর্যন্ত গতবারের একই সময়ের তুলনায় রিটার্ন জমা ও আয়কর আদায় বেশি হয়েছে। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে 4.73%। ঢাকা কর অঞ্চল 6-এ গত 15 নভেম্বর থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের কার্যক্রম শুরু হয়। এতে করদাতাদের বেশ ভালোই আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া কেবল কর অঞ্চল 6-এ আয়কর আদায়ের প্রবৃদ্ধি বেড়েছে প্রায় 27%। এনবিআর এই বছর নতুনভাবে সংযোজিত এক পাতা যে রিটার্নটি, এই রিটার্নটি সবচেয়ে সহজ, এবং এই রিটার্নটি ফাইল করার জন্য একজন ট্যাক্সপেয়ার মাত্র 3টি এন্ট্রি করতে হবে, তার মোট আয়, নিট সম্পদ এবং পরিশোধিত কর। এই 3টি এন্ট্রি করলেই উনি অনলাইন রিটার্নটি সম্পন্ন করতে পারেন। অলরেডি আমি 88,000 পেজ রিটার্ন পেয়ে গেছি। আমার হাতে কিন্তু এখনও 6 মাস সময় রয়ে গেছে। আমার টাইম পিরিয়ডের জন্য হিউজ নাম্বার ট্যাক্সপেয়ার টাইম পিরিয়ড এক্সটেন্ড করা আছে, এবং কর্পোরেট ট্যাক্সপেয়াররা রয়ে গেছে যারা 15 তারিখে রিটার্ন দিবেন। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের কার্যক্রম বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সংশ্লিষ্টরা বলছেন এক্ষেত্রে অভিজ্ঞদের যুক্ত করা জরুরি। জাতীয় রাজস্ব বোর্ড কর আহরণের ক্ষেত্রে যে পদক্ষেপটি হাতে নিয়েছে, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ এবং এই ডিজিটাল বাংলাদেশের রূপরেখা বাস্তবায়নের একটি বিশেষ পদক্ষেপ আমি মনে করি। কারণ এই জাতীয় রাজস্ব আহরণ যদি আপনি ঘরে বসে আপনি মনে করেন রিটার্ন সাবমিট করতে পারতেছেন, ক্লিয়ারেন্স নিতে পারতেছেন, আপনি কোয়ারি করতে পারছেন, আপনি জবাবও পেয়ে যাচ্ছেন, তো কাজেই অনলাইনে এভাবে যদি আমরা সারা বাংলাদেশের আপনি করদাতারা যদি সেই সুযোগটা পায়, তো অবশ্যই আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাব। মানুষ অত্যন্ত সচেতন এবং কর দেওয়ার ক্ষেত্রে সচেতন, রাষ্ট্রের উন্নয়ন গতিধারাকে এগিয়ে নেওয়ার জন্য সচেতন, এবং আপনার জাতীয় রাজস্ব বোর্ডে যারা দায়িত্বশীল কর্মকর্তারা আছেন তারাও অত্যন্ত সচেতন যে কিভাবে কর আহরণ প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে যাওয়া। চলতি বছর সারা দেশেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে। দর্শক, এবারে এক নজরে দেখে আসি অর্থনীতির আরও কিছু খোঁজ খবর। রাজধানীর একটি হোটেলে জুনিয়র ইন্টারন্যাশনাল চেম্বার বাংলাদেশের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অভিষেক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বপ্ন শুধু নিজের জন্য নয়, দেশের জন্য দেখতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় 2041 সালের আগেই বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত ও জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট বক্তব্য রাখেন। দেশে সুষ্ঠু কর্পোরেট গভর্নেন্স প্রতিপালন ও কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য 35টি কোম্পানি অর্জন করেছে 7ম ICSB ন্যাশনাল গভর্নেন্স এক্সেলেন্ট অ্যাওয়ার্ড 2019। রাজধানীর এক হোটেলে প্রধান অতিথি হিসেবে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ ক্যাটাগরিতে এসব অ্যাওয়ার্ড বিজয়ীদের মাঝে তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় মন্ত্রী বলেন, দক্ষ কর্পোরেট গভর্নেন্স আজকের ব্যবসায়িক বিশ্বে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং দেশের তালিকাভুক্ত সব সংস্থানের মধ্যে কর্পোরেট গভর্নেন্স নিশ্চিত করতে কাজ করছে সরকার। অনুষ্ঠানে ICSB প্রেসিডেন্ট
মোজাফফর আহমেদের সভাপতিত্বে বাণিজ্য সচিব ডক্টর মোহাম্মদ জাফর উদ্দিন, সাবেক উপদেষ্টা ডক্টর ABM মির্জা আজিজুল ইসলাম বক্তারা দেশে সুষ্ঠু ব্যবসায়িক প্রতিযোগিতার জন্য বৃহত্তর সরকারি বেসরকারি লিমিটেড কোম্পানিগুলোকে কর্পোরেট গভর্নেন্স কোডের পরিধি বাড়ানোর আহ্বান জানান। ভারতীয় বিশেষজ্ঞদের প্রশিক্ষণে কস্ট অডিট বিষয়ে বিশেষ সিরিজ কর্মশালার আয়োজন করেছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ ICMAB। কর্মশালায় কস্ট অডিট ইন গার্মেন্টস সেক্টর পর্বে আলোচনায় অংশ নেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, ICMAB প্রেসিডেন্ট মোহাম্মদ জসিমউদ্দিন আকন্দ ও সাফা প্রেসিডেন্ট AKM দেলোয়ার হোসেন। রিসোর্স পারসন ছিলেন ভারতের কস্ট অডিট বিশেষজ্ঞ CMAP রাজু আইয়ার। কর্মশালায় বক্তারা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পেশা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে এর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, সরকারি নির্দেশনা অনুসারে সকল লিমিটেড কোম্পানিতে কস্ট অডিট বাধ্যতামূলকভাবে প্রয়োগ করা হলে এটি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? আশা করি ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে নিশ্চয়ই ভুলবেন না। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক এ সময়ের অর্থনীতি, কক্ষ নং 3006, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেল করতে পারেন এসময়ের অর্থনীতি @gmail.com এই ঠিকানায়। তাছাড়া ভিজিট করতে পারেন বিটিভির ফেসবুক পেজ বাংলাদেশ টেলিভিশন -BTVতে। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে অর্থনীতির নানা আয়োজন নিয়ে। সবাই সে পর্যন্ত সুস্থ ও নিরাপদে থাকুন আর করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। খোদা হাফেজ।